হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অনেকগুলো শর্টকাট রেসিপি শেয়ার করব। ফার্স্টে আমি পোলাও রান্না করার জন্য বসিয়ে দিয়েছি পেঁয়াজ এবং তেজপাতা। তেজপাতাটা একটু তেলের ভিতরে একটু ভেজে নিলে দেন পরে পেঁয়াজটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট আর দিয়ে দিব জিরা। তবে আমি পোলাওতে একটু জিরাটা বেশি খেতে পছন্দ করি, কারণ আর পেঁয়াজটা তাহলে হচ্ছে পোলাওর কালার একটা বাদামি কালার আসে, যেটা আমার খুবই পছন্দ এবং দেখতেও ভালো লাগে, খেতেও দুর্দান্ত স্বাদ হয়। এখন মশলাগুলোকে আমি সুন্দর করে তেলে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত ফ্লেভার না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। আজকে আমি ছোট্ট একটা মিনি কুকারে পোলাও রান্নার ট্রাই করছি। আজকে আমি প্রায় 1 কেজি থেকে একটু কম পরিমাণে পোলাও রান্না করব। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি মশলার সাথে দিতে পছন্দ করি, কারণ হচ্ছে তাহলে মশলার ভিতরেও লবণটা পর্যাপ্ত ঢুকে। এবং এ পর্যায়ে দিয়ে দেবো একটু পানি, যাতে মশলাটা সুন্দর করে গ্রেভিটা আসে এর জন্য। তো মশলাটাকে সুন্দর করে গ্রেভি আসার পর আমি চালটাকে দিয়ে দিয়েছি। দেখুন চালটাকে আমি প্রথমে ধুয়ে সুন্দর করে পানি ছেঁকে রেখেছিলাম এবং পরে আমি চালটাকে দিয়ে দিয়েছি। এখন চালটাকে আমি মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরা ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি চালটাকে নেড়ে চেড়েই নিব, কোনো রকম পানি দিব না। তো দেখুন আমি আমার সুন্দর করে এপাশ ওপাশ করে উল্টিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে চালটা যত সুন্দর ভাজা হয় এবং ঝরঝরে হয়, তারপরে হচ্ছে আমি পাশের চুলাতে একটু গরম পানি বসিয়ে দিয়েছি। আর পানির পরিমাণটা তো আপনারা অবশ্যই জানেন, যে পরিমাণ চাল তার ডাবল পানি। দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমার মোস্ট প্রায় ভাজা হয়ে গিয়েছে, একদম সুন্দর একটা কালারও চলে এসেছে। এ পর্যায়ে আমি যেহেতু আজকে 1 কেজির থেকে একটু কম পরিমাণে চাল নিয়েছি, তাহলে আমি তার একটু ডাবল পানি দেবো। তো আমি পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। তো এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বলক চলে এসেছে অলরেডি। গরম পানি দিলে দেখা যাচ্ছে কি হয়, সাথে সাথে বলকটা চলে আসে আর ভাতটা খুব ঝরঝরে হয়। দেখুন অলমোস্ট আমার পোলাও রেডি। কত সুন্দর ঝরঝরে এবং অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি এখন বসিয়ে দেব গরুর মাংস। আর এটা অবশ্যই আমাদের কোরবানির গরুর মাংস। এখন আমি আজকের গরুর মাংসটা একটু ভিন্ন স্টাইলে রান্না করব এবং শর্টকাট পদ্ধতি এবং খুব টেস্টি হয়। যারা খুব ব্যস্ত থাকেন তারা এইভাবে ট্রাই করতে পারেন। তো আমি ফার্স্টে অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াও ইউজ করতে পারেন। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে রাঁধুনি ধনিয়ার গুঁড়া। ধনিয়াটা অবশ্যই এখন অনেকেই পছন্দ করেন না, খেতে চান না, বাট আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। যেহেতু আজকে আমি কোনো রকম ঝোল রাখবো না, পুরো ভাজা ভাজা মাংস করব, তাই আমি অল্প পরিমাণেই দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আর আমি গুঁড়োগুলো সব রাঁধুনির ইউজ করছি, আর কালার স্বাদ দুটোই ভালো থাকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ, নাকফুল, তেজপাতা, এগুলো সব আমি দিয়ে দিব। এখন দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী, আমার যেটুকু পরিমাণ মাংস কতটুকু পরিমাণ হচ্ছে তেল দরকার সে অনুযায়ী আমি তেল দিয়ে দিব। যেহেতু গরুর মাংসে প্রচুর তেল থাকে, সেই ক্ষেত্রে আপনি অল্প তেলও দিতে পারেন, কারণ হচ্ছে যেহেতু আপনার অনেকে তেল খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আপনি কমায়ও দিতে পারেন। তো আমি একটু কমই দিয়েছি, যেহেতু আমার হাজবেন্ড তেল অত পছন্দ করে না, তেল মশলা। তখন এই মশলাগুলোর সাথে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাংসগুলোকে একদম ম্যাগনেট করে নিব, সুন্দর করে মাখিয়ে নিব। আর আমি এখানে সেভাবে পানি অ্যাড করব না, অলমোস্ট দেখতে পাচ্ছেন যে অল্প পানি দিয়েছি একদম মাংসের গায়ে। এখন আমি জালটা ধরিয়ে দিয়েছি, মাংসটা আমি ঢেকে দিব। দেখুন আমার মাংস রেডি। এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক। এই পর্যায়ে আমি এখন বসিয়ে দেবো হচ্ছে ক্যারামেল পায়েস। তো আজকে ক্যারামেল পায়েস দেখাবো আপনাদের একদম শর্টকাট রেসিপিতে। ফার্স্টে হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি।
প্রথমে আমি একটা কড়াইতে হচ্ছে চিনি বসিয়ে দিয়েছি, একদম অল্প একটু পরিমাণে পানি দিয়ে, মানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, 1 কাপ এরও কম পানি দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে আমি নেড়েছি, এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আর একদম 1 কেজি দুধে একদম অল্প একটু মানে পোলাও চাল দিয়ে আজকে পায়েসটা তৈরি করব, ক্যারামেল পায়েস। আর খুবই শর্টকাট রেসিপি, একদম খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে পায়েস তৈরি করে দেখাবো। খেতে দুর্দান্ত হয় এবং খুবই সুস্বাদু হয়। তো দেখুন অলমোস্ট আমার ক্যারামেলের কালার চলে এসেছে, আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার যেহেতু দুধটা ফ্রিজ থেকে বের করে রেখেছি আর একটু ঠান্ডার, ক্যারামেলটা অনেক গরম, সেক্ষেত্রে হচ্ছে যখন আমি প্রথমে দুধটা দিব ক্যারামেলের ভিতরে, ক্যারামেলটা একটু জমে যাবে, তারপর আস্তে আস্তে ক্যারামেলটা ছেড়ে দিবে। তো এখন আমি ঠান্ডা দুধ দেওয়ার কারণে দেখুন আমার ক্যারামেলটা অনেকটাই জমে আসতে আসছে, যেহেতু এটা চিনি, ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, ঠান্ডা পানিতে চকলেটের মতো চলে আসবে। তো এখন এটাকে আমি আস্তে আস্তে দেখুন ক্যারামেলটা গলে গিয়েছে। এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। দুধটাকে আমি সুন্দর করে একদম জাল করে নিব। যখন বলক উঠবে তারপরে হচ্ছে আমি চালটা দিয়ে দিব, পোলাও চালটা আমি দিব। আজকে পায়েসটা আমি তৈরি করতে পোলাও চালটা আমি না ধুয়ে ব্যবহার করব। দেখা যাচ্ছে আমরা বড় বড় যে রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে দেখি বা বড় বড় অনুষ্ঠানগুলোতে, তারা হচ্ছে পোলাওতে স্বাদটা বজায় রাখার জন্য পোলাও চালটা না ধুয়ে নর্মালি হচ্ছে পায়েসটা তৈরি করে, যে সুন্দর স্বাদ গন্ধ ফ্লেভারটা থাকার জন্য। তো আজকে আমি ওইটাকে একটু কপি করে ট্রাই করব যে আসলে কতটা ভালো হয় বা কতটা কালারফুল থাকে, মানে ঘ্রাণটা কতক্ষণ থাকে। তো ফার্স্টে দেখলেন আমি একদম 1 মুঠের মতো চাল দিয়ে দিয়েছি। অলমোস্ট আমার চাল ফুটছে, দুধের সাথে ব্লকও উঠে আসছে দেখুন। আর দুধের আমি ফার্স্টে ক্যারামেল তৈরি করার জন্য দেখুন আমার দুধের বলকটা সুন্দরভাবে মানে কালারটা সুন্দর আসছে। তো এখন এটাকে আমি সুন্দর করে বলক তুলে পায়েসটা তৈরি করে নেব, একদম একটু মাখো মাখো ক্ষীর ক্ষীর টাইপের। আর আমি একটু সাধারণ যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি জিনিসে লবণটা না দিলে স্বাদটা আসে না, যতই আপনি মজা করে রান্না করুন না কেন। দেখুন আমার সুন্দর করে পায়েসের বলক উঠছে, আর বারবার আমাকে একটু নেড়ে চেড়ে দিতে হচ্ছে, যেহেতু দুধের বারবার নাড়াচাড়া দিলে নিচে ধরে যেতে পারে বা বলক উঠে সব পড়ে যেতে পারে। পায়েস রান্নাটা আর দুধের জিনিস তৈরি করাটা খুবই ডিফিকাল্ট, লং টাইম হচ্ছে রান্না করে দাঁড়াই থাকতে হয়, নাহলে হচ্ছে খাবারটা মানে পারফেক্টলিভাবে ওইভাবে আসে না। তো অলমোস্ট দেখুন আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ, যেন গ্রেভিটা ভালো আসে, ঘ্রাণটা ভালো হয়, খেতে অনেক দুর্দান্ত হয়। তো আমি আস্তে আস্তে এখানে আমি 2-3 কাপের মতো হচ্ছে গুঁড়া দুধ ইউজ করেছি, মানে পাউডার দুধ। আপনার এখানে এটা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে মানে না ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে আমার কাছে মনে হয় যে ক্যারামেল পায়েসের ক্ষেত্রে গুঁড়ো দুধটা ইউজ করলে গ্রেভিটা খুব ভালো আসে, কালারটা খুব ভালো হয়, একটা লোভনীয় ফ্লেভার আসে। তো লাইকে সরমালাইয়ের মতো একটা মানে ঘ্রাণ বা একটা গ্রেভি আসে, যেটা খেতেও খুব মানে মজাদার হয়। তো দেখুন অলমোস্ট আমার পায়েস হয়ে এসেছে, কালারটা কত জুসি এসেছে এবং কত সুন্দর হয়েছে দেখুন। তো এরপর যে আমি হচ্ছে বাদাম দিয়ে দিব। আমার পায়েস অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি বসিয়ে দিয়েছি খাসির মাংস। আজকে খাসির মাংসটা রান্না করার জন্য আমি ফার্স্টে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আদা রসুন বাটাকে আমি পেস্টটাগুলোকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দেন মরিচের গুঁড়ো। কারণ আজকে আমি অল্প একটু খাসির মাংস রান্না করব হচ্ছে আমার শ্বশুরের জন্য, যে গরু মাংস খায় না আমার শ্বশুর, তার জন্য। তাই সব রান্না শেষ করে সব কিছু সুন্দর করে ক্লিন করে দেন হচ্ছে আমার শ্বশুরের জন্য রান্না বসাইছি। তা এখন ওর কি আপনার মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরে দিয়ে দিলাম, কারণ ভাজা জিরেটা দিলে হচ্ছে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও দুর্দান্ত হয়। তো এখন মশলাগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে মাংসগুলোও দিয়ে দিয়েছি, খাসির মাংসটা। এই খাসির মাংসটা এতটা তেলযুক্ত ছিল, মানে মাংসের থেকে তেলই বেশি ছিল এরকম টাইপের, বাট ফ্রেশ একটা মাংস যে খেতেও দুর্দান্ত হবে আসলে। দেখুন আমার অলমোস্ট হচ্ছে কষানো হয়ে গিয়েছে। এখন আমি 2-3 টুকরো আলু দিয়ে দিচ্ছি। মাংসের আলুগুলো খেতে আমার খুব পছন্দ, আমার
বাচ্চাও খুব পছন্দ করে মাংস আলু খেতে। তো গরুর মাংস রান্না করেছিলাম তখন আলুটা দেইনি, যেহেতু একটু ভাজা ভাজা ভুনা ভুনা খাওয়ার ট্রাই ছিল, আর এখানে হচ্ছে একটু ঝোল রাখার ট্রাই করব, তাই 2 পিস আলু দিয়ে দিয়েছি। বেশি আলু দিলে আসলে তরকারিটা অতটা মজা লাগে না, দেখা যায় একটা আলুর গন্ধ চলে আসে, একটা মাংস ফ্লেভার থাকে না। তো আজকে দেখুন আমার মাংস অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আপনাদেরকে আমি 3-4টা রান্না দেখালাম একদম শর্টকাট পদ্ধতিতে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।